প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকের ক্লাসটি শুধু যে ক্লাস বললে ভুল হবে, কারণ আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের এমন কিছু কোশ্চেন সলভ করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা সলভ করাবো। যে ম্যাথগুলা সলভ করতে গেলে তোমাদের অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। এই ম্যাথগুলো আমরা খুব সহজে সলভ করাবো, পাশাপাশি তোমাদেরকে আজকে একটা সাজেশন দেওয়ার ট্রাই করবো। ওকে, সো প্রত্যেকে যুক্ত হয়ে যায় দ্রুত, আর হচ্ছে একটু ক্লিয়ার করে সবকিছু ঠিকঠাক কিনা গ্রুপটা একটু দিয়ে দেন। ওকে, এবং তোমরা যারা প্রিভিয়াস ক্লাস করছো তারা জানো যে ওই ক্লাসে আমরা বিশেষ করে মুনাফার হারটা কমপ্লিট করছি। এবং তুমি যদি আর্থিক অবস্থার বিবরণী, সমাপনী, মজুদ পণ্যের মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, তারপর হচ্ছে ক্রয় মূল্য, এইগুলো হচ্ছে সলভ করতে চাও, তাহলে কিন্তু মুনাফার হারটা সবার আগে শিখতে হবে। এবং এই টপিকের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমরা মুখস্থ করব না, এই সূত্রগুলো আমরা হচ্ছে তোমাদেরকে একটা সিকোয়েন্স দিয়ে দিব। সিকোয়েন্স জাস্ট মনে রাখতে পারলে সূত্রগুলো খুব ইজিলি হচ্ছে তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে, সো আমাকে একটু এনশিওর করো সবকিছু ঠিকঠাক, তাহলে চলে যাব। একটু লেট হলো টেকনিক্যাল ইস্যুর কারণে, সরি ফর দ্যাট। আর হচ্ছে শুরুতে আমি আমার পরিচয়টা দিই, আমি রাগিব হাসান নিলয়, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসাবে আছি। ওকে, সো আজকের ক্লাসটি ইনশাল্লাহ করলে আর্থিক বিবরণী থেকে প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলো তুমি খুব সহজে সলভ করতে পারবা। এবং এই এক ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ 5 মার্ক নিশ্চিত, কারণ আর্থিক বিবরণী থেকে 5টা 6টা করে এমসিকিউ আসে, তোমরা প্রত্যেকেই জানো এই বিষয়টা। ওকে, সো আশা করি প্রত্যেকেই ভালো আছি, সুস্থ আছি এবং পড়াশোনা ভালো চলতেছে, তাই না? সো তোমাদের মিনি ম্যারাথন কোর্সে যারা যারা অ্যাড হও নাই, দ্রুত অ্যাড হয়ে যাও, বিকজ এই সুযোগটা অন্য কোথাও পাবে না এবং শেষ সময় তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ, তাই তো? সো দেখো, এখানে হচ্ছে তোমরা যা যা পাবে, 13টি ক্লাস পাবে, হিসাব বিজ্ঞানের, ম্যানেজমেন্ট 8টি, উৎপাদন ব্যবস্থাপনা 8টি এবং ফিনান্স ব্যাংকিং এর 8টি করে ক্লাস পাবে। মাত্র 40 টাকা ক্লাস নেবেন যারা, প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অনেক 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 বেশি অভিজ্ঞ। ঠিক আছে, ক্লাস করো, ক্লাস করে তুমি ডিসিশনটা নিতে পারবা। ওকে, সো সবকিছু ঠিকঠাক তো? একটু সময় নিচ্ছি, বিকজ যেহেতু লেট হলো, অনেকে হয়তো জানে না যে ক্লাস কখন শুরু হবে, সো এই জন্য একটু সময় নিচ্ছি। সবাই একটু যুক্ত হয়ে যাও, আর প্রত্যেকে কাইন্ডলি একটু শেয়ার করে দেবো ক্লাসটি। ঠিক আছে, প্রত্যেকে কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিব। আর নোট করতে হবে, সাথে সাথে নোট করবা। হিসাব বিজ্ঞান অবশ্যই মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে আর সাথে সাথে নোট করতে হবে। ঠিক আছে, তোমরা গ্রুপে পাইছো ক্লাসটি? ওকে, ডান, তাহলে শুরু করতে পারি না? কমেন্টটা দেখতে পাচ্ছি না। সবাই একটু মেনশন দিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন দাও। ওকে, ক্লাস দু একদিনের মধ্যে পূর্ণাঙ্গ রুটিন পাবলিশ করে দিব। শুরুতে দেখো মুনাফার হার, প্রিভিয়াস ক্লাসে আমরা মুনাফার হারটা খুব সুন্দর করে তোমাদের শেখাইছি। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, এটা আমরা যখন মুনাফার হারের কোশ্চেন সলভ করব আরেকবার সুন্দর করে রিপিট করব। ঠিক আছে, আমরা সরাসরি চলে যাব বিকল্প নামগুলোতে। মুনাফার হারের যে বিকল্প নামগুলো তোমার অবশ্যই জানা লাগবে, কারণ একটা নাম জানলে কোনোভাবেই হবে না। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে গিয়ে দেখবা যে অনেক সময় নতুন টার্ম চলে আসছে, আলটিমেটলি নতুন টার্ম না, একই জিনিস, জাস্ট হচ্ছে কি করে কোশ্চেনগুলো একটু এক্সচেঞ্জ করে দেয়, নামগুলো একটু পরিবর্তন করে দেয়, এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, শুরুতে আমরা সূত্রগুলো একদম সুন্দর করে তোমাদেরকে ক্লিয়ার করব আর্থিক বিবরণীর, তারপর হচ্ছে ম্যাথ সলভিং এ চলে যাব এবং সাজেশনটা প্রোভাইড করব। ওকে, শুরুতে দেখো, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে, এটার বিকল্প নামগুলো কি? যেমন ধরো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, তার মানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, দুইটা কিন্তু সেম, একই জিনিস। তারপর যদি দেখি আমরা ক্রয় হার এবং হচ্ছে কি মার্কআপ, তার মানে কোশ্চেনে যদি দেখো ক্রয় মূল্যের উপর হার, মার্কআপ, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার বা ব্যয়ের উপর হার বা মোট ব্যয়ের উপর হার, একই জিনিস,
ঠিক আছে, এবার আমরা চলে আসি নিচেরটায়, যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটার বিকল্প নামগুলো কি কি হতে পারে, যেমন প্রান্তিক হার, বিক্রয় হার, শুধু বিক্রয়ের উপর হার, এবং হচ্ছে কি মার্জিন। জাস্ট এই বিকল্প নামগুলো একটু মনে রাখবা। এই বিকল্প নামগুলো মনে রাখতে পারলে খুব সহজে পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে কোশ্চেনটা একটু এক্সচেঞ্জ করে আসছে, প্রিভিয়াস ইয়ার থেকে কমন পড়ে নাই, তারপর তোমার কোনো প্রবলেম ফেস করতে হবে না, তুমি কনফিডেন্স নিয়ে কি করতে পারবা, আনসার করতে পারবা। ঠিক আছে, ওকে। সো অনেকে জয়েন করছো, সবাই একটু বেশি বেশি রেসপন্স করবা। তাহলে এটা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের বিকল্প নামগুলা। ঠিক আছে, ক্রয় মূল্যের বিকল্প নামগুলা এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হারের বিকল্প নামগুলা। একটা জিনিস সেখানে একটু মনে রাখবা, যদি শুধু বিক্রয়ের উপর মুনাফার হার বলে, যে শুধু বিক্রয়ের উপর মুনাফার হার, অথবা এমন আসে যে কার উপর মুনাফার হার দেওয়া আছে এটা বলে দেওয়া নাই, শুধু বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটা যে শুধু বিক্রয়ের উপর মুনাফার হার, যদি ধরো মুনাফার হার বলে দেওয়া না থাকে যে কার উপর, বিক্রয় মূল্যের উপর নাকি ক্রয় মূল্যের উপর, তাহলে অলওয়েজ বিক্রয় মূল্যের উপর ধরবা। এগুলো জাস্ট প্রিভিয়াস ইয়ারের ক্লাসের সাথে রিলেট করে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা পরবর্তীতে যাব হচ্ছে সূত্রগুলা ক্লিয়ার করব। এবং এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা, একটু পরে আমাদের ম্যাথ সলভ করতে হবে, প্রচুর ম্যাথ সলভ করবো আমরা। ঠিক আছে, সেই সূত্রগুলো তোমাদের কি করতে হবে, সূত্রগুলো খুব সুন্দর করে সিকোয়েন্সটা মনে রাখবা, মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, মুখস্থ করা লাগবে না, এবং সাথে সাথে নোট করবা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, নোট করবা, যা পড়াবো নোট করবা, তা নাহলে কিন্তু একটুবার ম্যাথ সলভ করতে গেলে তখন কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এবং তুমি যেখানেই না বুঝো সাথে সাথে বলবা, একবার না পারলে দুইবার, দুইবার না পারলে তিনবার বুঝাবো। ঠিক আছে, বাট তুমি ক্লাসে শিখতে আসো, শিখতে হবে। ওকে, তো আমরা হচ্ছে 3টা স্টেপের সূত্রগুলো শেখাবো ইনশাল্লাহ। এই 3টে স্টেপের মাধ্যমে তুমি হচ্ছে পুরো সূত্র, এই চ্যাপ্টারে যত সূত্র আছে সব মনে রাখতে পারবা। ওকে, স্টেপ নাম্বার 1 প্রত্যেকেই হচ্ছে মনোযোগ দেই। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, ঠিক আছে, এখান দেখো বিক্রয়, এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো হচ্ছে মুনাফা। আমি একটু যদি লিখে দেই, ধরো বিক্রয়, এই বিক্রয় থেকে আমরা যদি মুনাফাটা বাদ দিয়ে দেই তাহলে পাবো কি বলতো, তাহলে পাবো হচ্ছে প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো এই যে যে সূত্রগুলা আমরা মুখস্থ করি অনেক সময় ভুলে যাই, এই জন্য সূত্র মুখস্থ করা যাবে না, সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সিকোয়েন্স মনে রাখতে পারলে ম্যাথ দেখে দেখে তুমি কি করবা, ম্যাথ দেখে দেখে হচ্ছে সূত্র অ্যাপ্লাই করবা। তো দেখো বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়, একটা সূত্র, স্টেপ নাম্বার 1। এখান থেকে তুমি 6টা সূত্র তৈরি করতে পারবা। কিভাবে, ধরো বিক্রয় মূল্য আছে 200 টাকা, এখান থেকে যদি আমি মুনাফা বাদ দিই 80 টাকা, তাহলে এই যে 120 টাকা আসছে কি আমার বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাইলাম কত টাকা, 120 টাকা। আমরা বিক্রিত পণ্যের ব্যয় কত পাইছি ভাই, 120 টাকা, তাই না? 120 টাকা হচ্ছে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়েছি এখানে। এখন দেখো এই বিক্রয় থেকে যদি আমি মুনাফা বাদ দেই পাবো বিক্রিত পণ্যের ব্যয়। তো এই বিক্রয় থেকে ধরো বিক্রয় আছে 200, এটা থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই 120 টাকা, তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি এই যে 80 টাকা। 80 টাকার নাম কি, এই 80 টাকার নাম হচ্ছে মুনাফা। তার মানে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা। ক্লিয়ার, এই দুটো পয়েন্ট একটু মনে রাখবা। এছাড়া এই বিক্রিত পণ্যের ব্যয়ের মুনাফা, এই দুটো যোগ করলে আবার কি পাওয়া যায়, বিক্রয় পাওয়া যায়। দেখো এখানে মুনাফা আছে কত টাকা, 80 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় আছে কত টাকা, 120 টাকা, এই দুইটা যোগ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি বিক্রয়টা। জাস্ট সিকোয়েন্সটা একটু মনে রাখো। দেখো এই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো, একটু পর দেখবা যে ম্যাথগুলা কতটা ইজি তোমার জন্য। বিশেষ করে বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য, ক্রয় মূল্য, প্রারম্ভিক মজুত পণ্য এবং মুনাফার হার সংক্রান্ত যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবে, একদম পানির মতো সহজ হবে। এই জন্য প্রথমে সূত্রগুলো খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে, সো প্রথম স্টেপটা বুঝতে পারছি তো, স্টেপ নাম্বার 1 বুঝতে পারছি তো, স্টেপ নাম্বার 1 বুঝতে পারছি সবাই, একটু বলো স্টেপ নাম্বার 1 সবার ক্লিয়ার? ওকে, সো স্টেপ নাম্বার 1 ক্লিয়ার হলে আমরা চলে যাব স্টেপ নাম্বার 2 তে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই স্টেপটা তোমাদের জন্য একটু হলো টাফ মনে হয়, তাই না? বাট এই স্টেপটা আমি খুব সহজভাবে শেখাবো, এই স্টেপটা সবাই একটু ভালো করে মনোযোগ দেই। স্টেপ নাম্বার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 2 মনে রাখবা, প্রারম্ভিক মজুত পণ্য এটার সাথে কৃত পণ্যের ব্যয় যদি যোগ করি আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি পাবো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ক্লিয়ার, জাস্ট মুখস্থ করবা সিকোয়েন্সটা, সিকোয়েন্সটা মুখস্থ করতে পারলে এখান থেকে তুমি 14টা সূত্র তৈরি করতে পারবা। ওকে ওকে, সো দেখো আমরা পাইলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। একবার করে সিকোয়েন্সটা সবাই দেখি এবং নোট করি, সাথে সাথে নোট করবা,
ঠিক আছে, সাথে সাথে নোট করতে হবে। তার মানে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? জাস্ট এই সিকোয়েন্সটা ক্লিয়ার হলে এখান থেকে আমরা কয়টা সূত্র তৈরি করতে পারবো জানো? এখান থেকে আমরা 14টা সূত্র তৈরি করতে পারবো। এবং এই সূত্র মুখস্থ করা লাগবে না, জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবা, তাতেই হবে। ওকে, তাহলে শুরু করা যাক। শুরুতে দেখো আমরা কিছু সংখ্যা দিয়ে হচ্ছে তোমাদেরকে বুঝাবো, ছোট্ট একটা সংখ্যা দিয়ে। ধরো প্রারম্ভিক মজুত পণ্য আছে 200 টাকা, এখান থেকে কৃত পণ্যের ব্যয় যদি আমরা ধরি ধরো 50 টাকা, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আসে 250 টাকা। ওকে, আমরা জাস্ট সংখ্যাগুলো এমনিতে ধরে নিচ্ছি। এখান থেকে ধরো সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে 60 টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আসে কত টাকা? 90 টাকা। সবাই মনোযোগ দাও, একদম ছোট ছোট বাচ্চাদের মতো শেখাবো। ছোটবেলায় যেমন তোমাদেরকে শেখাইছে না, এক এক কত 2, এভাবে ভেঙে ভেঙে শেখাবো। ক্লিয়ার? জাস্ট মনোযোগ দাও, এটা খুবই দরকার। এখন দেখো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে পাওয়া যায় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা হচ্ছে 1 নম্বর সূত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এবং সবচেয়ে কি গুরুত্বপূর্ণ যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে পাওয়া যায়? এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। একইভাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আরেকভাবে পাওয়া যায়। দেখো এই বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য এই দুইটা যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। দেখো 90 সরি এখানে 190 হবে, 190 আর 60 কত হয়? 250। তার মানে দেখো বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য এই দুইটা যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। একইভাবে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুত পণ্য যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ক্লিয়ার? এই পয়েন্টটা সবাই বুঝতে পারছি? এই পয়েন্টটা সবাই বুঝতে পারছি? এই পয়েন্টটা সবাই বুঝতে পারছি? আর এই টপিকের বেসিকই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যদি তুমি বের করতে পারো, ধরো আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করছি, যেমন প্রারম্ভিক মজুত পণ্য কৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়। সেম ভাবে আমার 250 টাকা আসছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, এখন দেখো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমি যদি সমাপনী মজুত পণ্য বাদ দিই তাহলে পাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় 1,90,000 বাদ দেই তাহলে কি পাচ্ছি? তাহলে এই যে 60 সমাপনী মজুত পণ্য আমি পেয়ে যাচ্ছি। এবার আমরা যদি উপরে চলে আসি, দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে 250, এখান থেকে যদি আমি কৃত পণ্যের ব্যয় বাদ দেই 50, তাহলে দেখো এই যে 200 টাকা চলে আসছে প্রারম্ভিক মজুত পণ্য। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি প্রারম্ভিক মজুত পণ্য বাদ দেই 250 থেকে 200, তাহলে দেখো কি পাওয়া যায়? কৃত পণ্যের ব্যয়। তার মানে জাস্ট এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে এখান থেকে তুমি 14টা সূত্র কি করতে পারো? তৈরি করতে পারবা। এবং যে কোনো ম্যাথ আসলে তুমি ইজিলি হচ্ছে কি করতে পারবা? ক্যালকুলেশন করতে পারবা। ঠিক আছে, ইজিলি হচ্ছে ক্যালকুলেশন করতে পারবা। সো এই স্টেপ নাম্বার 2 এবং স্টেপ নাম্বার 1 এই দুইটা স্টেপ সবার ক্লিয়ার কিনা? সবাই একটু বেশি বেশি রেসপন্স করি, ক্লাসে বেশি বেশি রেসপন্স করতে হবে, না বুঝলে বলতে হবে। ঠিক আছে, আর হচ্ছে নোট করবার সাথে সাথে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে সূত্রগুলো শেখাচ্ছি ধরে ধরে, এটা যে একটু পরে বুঝতে পারবা যে এই সূত্রগুলা কেন শেখাচ্ছি এবং কতটা ইম্পর্টেন্ট। কাইন্ডলি যারা যারা মেনশন দেনে প্রত্যেকে একটু মেনশন দিয়ে দিই বন্ধু বান্ধবদের, যাতে নিজেরা ক্লাস করতে পারো, পাশাপাশি তোমার ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে ক্লাসটি করে। ঠিক আছে, এই জন্য আমি চাই প্রত্যেকে যারা যারা এখনো শেয়ার দাও নাই, ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন দাও। ঠিক আছে, কারণ হচ্ছে নিজেরা ক্লাস করতেছো, উপকৃত হচ্ছ, তোমার ফ্রেন্ড যারা আছে তারাও যাতে উপকৃত হতে পারে। ওকে, সো আমি চাই সর্বোচ্চ রেসপন্স। আমরা ফ্রি ক্লাস দিচ্ছি এবং এটা নামমাত্র একটা ফি, তোমাদের যে মিনি ম্যারাথন ক্লাস নিচ্ছি এটা নামমাত্র একটা ফি, যাতে তোমরা রেগুলার ক্লাস করো। এই উদ্দেশ্যে হচ্ছে আমরা এই ফিটা নির্ধারণ করছি। ঠিক আছে, তাই বলে অবহেলা করা যাবে না, সিরিয়াসলি পড়াশোনা করতে হবে এবং সিরিয়াসলি কি করতে হবে? রেগুলার ক্লাস করতে হবে। ওকে, দুইটা স্টেপ আমাদের কমপ্লিট। আমরা চলে যাব 3 নাম্বার স্টেপে। এই স্টেপটা খুবই সহজ, এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। দেখো এই স্টেপে আমরা জানি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। ধরো 200 টাকা, এখান থেকে পরিচালন ব্যয় যদি 60 টাকা বাদ দেই তাহলে আমাদের 140 টাকা আসছে কি? নিট মুনাফা। দেখো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট মুনাফা, তাহলে এই মোট মুনাফা থেকে নিট মুনাফা বাদ দিলে আবার কি পাওয়া যাবে? পরিচালন ব্যয়। তো দেখো সূত্রকে মুখস্থ করা লাগবে? কখনোই না। এবং মুখস্থ করলে তুমি কি করবা? এলোমেলো করে ফেলবা, ভুলে যাবা। বাট এই 3টা স্টেপ মনে রাখবা, এই 3টে স্টেপের মাধ্যমে এই টপিকের প্রিভিয়াস এর যত কোশ্চেন আছে সব তুমি সলভ করতে পারবা।
বুঝতে পারছি? তার মানে মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন ব্যয় বাদ দিই পাওয়া যায় নিট মুনাফা, আর মোট মুনাফা থেকে নিট মুনাফা বাদ দিলে কি পাওয়া যায়? পরিচালন ব্যয়। তিনটা স্টেপ সবার মুখস্থ হয়েছে তো, এবং সবার মনে আছে তো? তিনটা স্টেপ সবার মনে আছে তো? এই তো সৈকত হচ্ছে হাইলাইট দিছে, ভাইয়া নোটিফিকেশন আসে না কেন? নোটিফিকেশন অন করা থাকলে অবভিয়াসলি আসবে, বাট সবাই একটু চোখ কান খোলা রাখবা, খেয়াল রাখবা যে কখন ক্লাসগুলো শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। স্টেপ নাম্বার 1 2 3 সবার ক্লিয়ার? 1 2 3 সবার ক্লিয়ার? আমাকে একটু বলো। কারণ হচ্ছে কি, ক্লাসের পর আমরা ক্লাসে কমপ্লিট করব, এটার জন্য নিজেদের কি করতে হবে? নিজেদের অবশ্যই অবশ্যই রেসপন্স করতে হবে। ওকে, পিহু বলছে বুঝতেছি। সবার ক্লিয়ার? দেখো একটু পরে যদি সূত্র তুমি না বুঝো তাহলে কিন্তু ম্যাথ কিছুই বুঝবা না। এই জন্য অবশ্যই অবশ্যই কি করতে হবে? এই সূত্রগুলা ভালো করে বুঝতে হবে। ওকে, আমরা এবার কোশ্চেন সলভ শুরু করে দিব। দেখো মুনাফার হাত থেকে তোমাদের 2টা 3টা করে কোশ্চেন আসবে। ওকে, একদম বেসিক এখান থেকে আসবে, কিছু আসবে ম্যাথ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে বলবে, এবং আমরা মুনাফার হারের যে কোনো ম্যাথ খুব সহজে যাতে সলভ করতে পারি এটার জন্য অবশ্যই সূত্রগুলা এবং প্রিভিয়াস ক্লাসে মানে প্রথম ক্লাসে আমি সুন্দর করে তোমাদেরকে কি করছি? মুনাফার হার শিখাইছি, ওইটা ভালো করে মনে রাখতে হবে। আর যদি ওইটা না পারো আমি আরেকবার রিপিট করে দিব, সমস্যা নাই, ঠিক আছে? সো এবার শুরু হয়ে গেল আমাদের ম্যাথ সলভ। দেখি আজকের ক্লাসে তোমরা নিজেরা সলভ করবা। কেন? কারণ প্রিভিয়াস ক্লাস আমি মুনাফার হার বের করে শিখাইছি না? তার মানে এই ক্লাসে তোমরা নিজেরা সলভ করবা, এবং অবশ্যই অবশ্যই নিজেদের কি করতে হবে? চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট না পারলে আমি তো আছি, তাই না? সো ভরসা রাখো, টার্গেট করো প্লাস, ইনশাল্লাহ চেষ্টা করো, এবং তোমাদের গাইডলাইন বলো, প্রিপারেশন গুছিয়ে দেওয়া বলো, এটার জন্য আমরা আছি, ঠিক আছে? ওকে, দেখি প্রত্যেকের ট্রাই করো, অ্যাটলিস্ট ট্রাই করো, এবং এডুকেশন মেন পেজ থেকে কমেন্টগুলো করো। তো দেখো এখানে আছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? 1 সেকেন্ড আনসার করবে, 1 সেকেন্ড। কিভাবে? আমরা জানি ক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় কি থাকে? বেশি থাকে, এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে, তাই না? তাহলে ক্রয় মূল্যের উপর 25 হলে বিক্রয় মূল্যের উপর কত হবে? 20%। 1 সেকেন্ড আনসার করে ফেলছি। ওই যে সিকোয়েন্সটা বলছিলাম 16.67%, 20%, 25%, 50, 100, এই সিকোয়েন্সটার মধ্যে থেকে আসলে আমরা ইজিলি পারবো। 1 সেকেন্ড আনসার করে ফেলবো। এখন আমি একটা শেখাবো না, 2টা মেথড শেখাবো। এটাই তুমি 1 সেকেন্ড আনসার করলা, আমি আরেকটা শেখাবো যে কিভাবে তুমি হচ্ছে এই সিকোয়েন্সের বাইরে থেকে যদি কোশ্চেন আসে তুমি কিভাবে সলভ করবা, তখন লাগবে না, এই জন্য নিয়মটাও শেখাই দিব। তো এবার শুরু করা যাক। দেখো যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া। আমরা কিন্তু 1 সেকেন্ডে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে বের করে ফেলছি। তার মানে উপরে 25, নিচে 100 সাথে কি করবা? 100 সাথে 25 যোগ করবা, এবং ইনটু কত? 100। তাহলে 25 আর নিচে কত? 125 ইনটু কত ভাইয়া? 100। 25 থেকে 25, 5 25 125, 5 দ্বারা ভাগ করো, 5 20 কত? 100। এই যে দেখো এখানে 20% চলে আসছে। ক্লিয়ার? তার মানে আমরা 2টা নিয়মে শিখলাম। একটা হচ্ছে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে তুমি 1 সেকেন্ড আনসার করবা, এবং যদি এই সিকোয়েন্সের বাইরে থেকে আসে তাহলে যাতে তুমি আনসার করতে পারো, এই জন্য আমি হচ্ছে এটা লিখে দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? অনেকে হচ্ছে স্টেপ 3টা হচ্ছে তখন বলো নাই, বাট এখন বলতেছো, সমস্যা নাই, ওটা আমি ক্লিয়ার করে দিব। আমরা যখন হচ্ছে ম্যাথ চলে আসবে তখন হচ্ছে এই সূত্রগুলো আবার রিপিট করব, কোনো প্রবলেম নাই। বাট ওই সূত্রগুলো তোমরা সুন্দর করে নোট করছো তো? নোট না করলে অ্যাটলিস্ট স্ক্রিনশট দিছো তো? এইটুকু বলো, স্ক্রিনশট দিছো তো? তাহলেই হবে, আর কিছু লাগবে না। জাস্ট প্রথম তুমি যেটা করবা, এখানে রিয়া আনসার করছো, প্রথম তোমরা কি করবা? খাতায় সূত্রগুলো দেখবা, দেখে দেখে ম্যাথ সলভ করবা, বাট পরবর্তীতে গিয়ে হচ্ছে এই সূত্র দেখা লাগবে না। ওকে সো এটা কি সবাই বুঝতে পারছি? দিদার জয় ক্লিয়ার? বাকি যারা আছে সবার কি ক্লিয়ার? অরণ্যা শাহ ক্লিয়ার? ওকে, সো এখানে 2টা নিয়ম অ্যাপ্লাই করে আমি সলভ করছি, একটা শর্টকাট ট্রিক্স, একটা হচ্ছে একদম স্বাভাবিক নিয়ম। বুঝতে পারছি তো? ওকে, সো এটা বুঝতে পারলে পরবর্তী কোশ্চেন তোমরা সলভ করবা। এটা আছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, কার উপর? বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? আগেরটা ছিল ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এবার আছে কি? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। এখন বিক্রয় মূল্যের উপর যদি 25 হয়, আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কি থাকে? কম থাকে, এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি থাকে? বেশি থাকে। যারা পারি না তাদের জন্য সিকোয়েন্সটা আমি আরেকবার লিখে দিচ্ছি, যারা পারি তারা একটু কি করি, ধৈর্য ধরে দেখি। সিকোয়েন্সটা হচ্ছে 16.67%। ক্লিয়ার? নাম্বার 2,
20%, নাম্বার 3 25%, এরকম ছিল। নাম্বার 4 33.33%, তারপরে হচ্ছে 50% এবং 100%। এই সিকোয়েন্সটা, তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে। তো দেখো, যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হয়, ধরো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? 33.33। কারণ কি? ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে। প্রথম ক্লাসটা যারা মিস করছি সুন্দর করে দেখে নিব। তার মানে ভাইয়া বিক্রয় মূল্যের উপর 25 হলে ক্রয় মূল্যের উপর কত হবে? 33.33%। 33.33%। ইয়েস, আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কারেক্ট আনসার দিতে পারছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটাই চাই, সাবাস। আমি ভাবছি এটা হচ্ছে অনেকে ভুল করবে, বাট কেউ ভুল করো নাই, সবাই হচ্ছে 33.33% আনসার করছো। কাউসার আনসার করছো, ইয়াসিন আনসার করছেন, অরণ্যা শাহ আনসার করছো, বুশরা, অনিক পাল, দিদার, তাসনিম আহমেদ, সোহাগ, রিয়া ইসলাম, অনিকা অনু, ফাহাদ, নিপা, তারপর হচ্ছে ইরফাত। কখন ক্লাস শুরু হয়েছে? সো একটু আগে হয়েছে। মানিশা আক্তার করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই বুঝতে পারছি তো? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি তো? বুঝতে পারছি। এবার দেখো, বিক্রয় মূল্যের উপর যদি দেওয়া থাকে তাহলে কি প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। তাহলে তুমি বিয়োগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো। কত আছে? 25। কত আছে? 25। তার মানে এখানে কত হবে? 25। নিচে কি করবা? এই 100 থেকে 25 মাইনাস করবা, ইন্টু কি 100, যেহেতু মুনাফার হার। তার মানে উপরে কত আসছে? 25, আর নিচে কত? 75, ইন্টু 100। এখন দেখো 25 × 25 3 25 75, 3 দ্বারা ভাগ করলে এই যে দেখো 33.33%। 33.33%। বুঝতে পারছি? সো এটাও একটা নিয়ম যে তোমার বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, বিক্রয়ের প্রথমে বি, বিয়োগের প্রথমে বি। মনে থাকবে ভাইয়া, পুরো মনে থাকবে। এই যে যেই টার্মগুলো তোমাদেরকে শেখাচ্ছি, এইগুলো তোমার এইচএসসিতে দেখবা তো কাজে লাগবেই লাগবে। পরবর্তীতে তোমাদের সবার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, যেখানে তুমি ক্যালকুলেট ইউজ করতে পারবে না, তখন এই বিষয়গুলো অনেক বেশি তোমার কাজে দিবে। ঠিক আছে? নোট ডাউন স্যার। থ্যাংক ইউ স্যার। ক্লাস পিডিএফ কি পাবো না? ইয়েস, পিডিএফটা পাবে, তবে তার জন্য একটা কাজ করতে হবে, একটা শেয়ার করে দাও। সুন্দর করে একটা শেয়ার করে দাও, এবং শেয়ার করে পেজে নক দিবা, তোমাদের হচ্ছে পিডিএফটা দিয়ে দিবে। এবং আজকে কিন্তু অনেকগুলো ম্যাথ সলভ করাবো, জাস্ট ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। আর মিনি ম্যারাথন কোর্সে যারা এখন অ্যাড হই নাই, মিনি ম্যারাথন কোর্সে যারা এখন অ্যাড হই না, 100 জন ক্লাস করতেছো, 100 জন এখন অ্যাড হও না, দ্রুত অ্যাড হয়ে যাও। এই সুযোগটা কিন্তু বারবার তুমি পাবে না। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিব, এবং তোমাদের সময় কিন্তু খুব কম আছে। ওকে, সবকিছু বিবেচনা করে দ্রুত হচ্ছে অ্যাডমিট হয়ে যাও। পরের কোশ্চেন দেখি, নিজের আনসার করবা। এখন জাস্ট তোমাদের পরীক্ষা দিতে হবে যে তোমরা কতটুকু পারতেছো। ক্লাস করবা, আমি পড়াবো, হ্যাঁ, নিজে হচ্ছে জাস্ট বসে বসে ক্লাস দেখবা, এমন করলে হবে না। আমি পড়াবো, তোমার পড়তে হবে, তোমার আনসার করতে হবে, কষ্ট করে ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে? এই কোশ্চেনগুলো পড়তে হবে, 4টা অপশন দেখে তারপরে ডিসাইড করতে হবে কোনটা কারেক্ট অ্যান্সার। এতটুকু কষ্ট করতেই হবে, তাই না? পড়ছো না? আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। তার মানে আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা নিজেরা কি করে, নিজেদেরকে পরিশ্রমের মধ্যে রাখে বা পরিশ্রম করে। ঠিক আছে? সো অবভিয়াসলি হচ্ছে পরিশ্রম করতে হবে, কষ্ট না করলে কেস তো মিলবে না। নো পেন্স নো গেমস। একটু কষ্ট করো, লাইফটা অনেক সুন্দর হবে। ঠিক আছে? এবং তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন চলতেছে। অর্ব বলছো স্যার শেয়ার করছি, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা আনসার করো। যদি ক্রয় মূল্যের উপর 100% হয়, বিক্রয় মূল্যের উপর কত টাকা? সেম এইটুকু লিখে দিচ্ছি। ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি থাকে? বেশি থাকে। আর বিক্রয় মূল্যের উপর কি থাকে? কম থাকে। ওই সিকোয়েন্সটা অ্যাপ্লাই করতে পারলে 1 সেকেন্ড লাগবে। দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো 1 সেকেন্ডে। তাসনি বলছো অর্থনীতি অ্যাড করেন প্লিজ। দেখা যাক, অ্যাড করলে জানাবো তোমাদেরকে, সমস্যা না, এটা জানাবো তোমাদের। হ্যাঁ, ওকে। সো বুশরা আনসার করেছে সবার আগে 50%। ইয়েস। তো আমরা ওই সিকোয়েন্সটা তো মনে আছে, মনে আছে না? তাহলে এই ক্রয় মূল্যের উপর যদি 100% হয়, বিক্রয় মূল্যের উপর কত হবে? ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি, বিক্রয় মূল্যের উপর কম, তাহলে কত পার্সেন্ট? 50%। সিম্পল। ঠিক আছে? 50%। এখন যারা পারো না তাদের জন্য আমি সুন্দর করে লিখে দিচ্ছি। ক্রয় মূল্যের উপর থাকলে কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া। তার মানে 100% আছে, তাহলে নিচে কত হবে? 100 100 কত হয়? 200 ইন্টু কত? 100। এখন দেখো, যদি আমি এটা করে ফেলি, উপরে কত আসে? 100 একটা, এটা কত? অর্ধেক, অর্ধেক হয়ে যায়, তার মানে কি 50%।
তাই না? 50%। বুঝতে পারছি তো? আচ্ছা যাই হোক, কমেন্টগুলো আসতেছে না, একটু লেট হবে, বাট তোমরা কমেন্ট করতে থাকো, এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। তার মানে এটা ক্লিয়ার সবার, বিক্রয় মূল্যের উপর একই প্রসেসে বের করবা। পরেরটা, ক্রয় মূল্যের উপর 50 হলে বিক্রয় মূল্যের উপর কত, এটা আনসার করো। 4 নম্বরটা, আমরা আরেকটা ম্যাথ সলভ করাবো মুনাফার হার থেকে, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের 2টা এমসিকিউ কমন থাকবে, ঠিক আছে? সো খুব ভালো করে এগুলো শিখতে হবে, এবং আমি যেভাবে 2টা ট্রিক্স দিয়ে তোমাদেরকে শেখাইছি, ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসলে এখন আর কেউ তোমাকে আটকাতে পারবে না, কনফিডেন্টলি আনসার করতে পারবা, ঠিক আছে? সো পরেরটা আনসার করো, এটা দেখি তোমরা নিজেরা পারো কিনা। 3 হচ্ছে ক 50%, 50%, 20%, 20% যে আনসার করছো ভুল আনসার করছো। এবং ওকে, সো পরেরটা, এটা অলরেডি আনসার করে ফেলছো। 4 খ নাম্বার সামি আনসার করছো, তিমা আনসার করছো, নিশান আনসার করছো, জিনিক্স, তারপর অনিক পাল, সোহাগ, পিহু আনসার করছে। অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। 33.33%, ইয়েস, এটাই তো চাইছি, মানে এটাই তো চাইছি যে আমার স্টুডেন্ট যেটা হবে, আমি যতটুকু পড়াবো ওই পড়াটুকু যাতে তুমি বুঝতে পারো, ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট করতে পারো। তুমি এখন মুনাফার হার থেকে প্রিভিয়াসের যত বোর্ড কোশ্চেন দেখো, তোমার কেউ আটকাতে পারবে? জীবনে কেউ আটকাতে পারবে না। এবং আজকে আমি শুরুতেই বলছি, আজকে পুরোটাই হচ্ছে কি করাবো, ম্যাথ সলভ করাবো। তোমরা ম্যাথে অনেকে হচ্ছে দুর্বল, সো শেষ পর্যন্ত ক্লাস করলে আর্থিক বিপরীত যত ম্যাথ আছে কেউ তোমাকে আটকাতে পারবে না এই ম্যাথে। এবং যারা এখনো লাইভে রিয়াকশন দেওয়া নাই, যারা হচ্ছে ফাঁকিবাজি করতেছো, প্লিজ প্রত্যেকে রিয়াকশনটা দিয়ে দাও, কারণ হচ্ছে রিয়াকশন দিলে কি করবে, লাইভের হচ্ছে রিচ বাড়বে, ঠিক আছে? প্রত্যেকে একটু রিয়াকশন, একটা রিয়েক্ট দিয়ে দাও, টুস করে একটা রিয়েক্ট দিয়ে দাও। ওকে, তার মানে ক্রয় মূল্যের উপর যদি হচ্ছে 50 হয়, বিক্রয় মূল্যের উপর কত হবে? 33.33%, বিকজ বিক্রয় মূল্যের উপর মুনাফা আর কম থাকে, আর সিকোয়েন্সটা প্রত্যেকে জানি, তাই তো? এবং এটাও যদি আমি সেম প্রসেসে যদি ক্রয় মূল্য আছে যোগ প্রক্রিয়া করি, তাহলে রেজাল্টটা কি আসবে? সেম আসবে। ওকে, তাহলে রেজাল্টটা কি আসবে? সেম আসবে। ওকে, তাহলে এটা সবাই আনসার করতে পারছে। যদি কারো কোনো প্রবলেম থাকে, এত স্টুডেন্টের মধ্যে যদি একজন না পারি, সে লজ্জা না পেয়ে বলে ফেলি যে ভাইয়া বুঝি না, আরেকবার বুঝান, কোনো প্রবলেম নাই, তবে ক্লাসের পরে ক্লাসে শিখতে হবে, ঠিক আছে? লাস্ট কোশ্চেন, এখানে বলছে বিক্রয় মূল্যের উপর যদি হচ্ছে 75% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? ভাইয়া পুরা এবার তো হচ্ছে খেলা হবে, ঠিক আছে? কেন খেলা হবে? কারণ এবার ওই সিকোয়েন্সের মধ্যে নাই, এবার তোমার কি করতে হবে? ম্যাথ সলভ করতে হবে। দেখি এটা যে পারবে, প্রকৃতপক্ষে সে 2টা নিয়মে খুব ভালো করে বুঝতে পারছো, এটা আমি বুঝতে পারবো, ঠিক আছে? দেখি ট্রাই করো, দেখি সবার আগে কি আনসার করতে পারো, সো তার জন্য একটা পুরস্কার আছে। ওকে, দেখি সবার আগে কি আনসার করতে পারো। ওকে, দেখতে চাই যে সবার আগে কি আনসার করতে পারো। জিসান অনেকেই মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়াপুরা। সো এটাই চাই, ফাঁকিবাজি করলে চলবে না, তাই না? এই যে মাইশা এখন আসছে, বুঝি নাই স্যার। ওকে, সো ফাহাদ আনসার করছে 150, ইয়াসিন বলছে 300%। যে বলছো বুঝি নাই, তুমি মনে হচ্ছে আগের ক্লাসগুলো করো নাই, মানে শুরু থেকে, তাই তো? সো একটু মনোযোগ দাও, এটা আমি আবার ডিটেলসটা বুঝাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো যারা যারা 300% আনসার করছি, তারা কি কারেক্ট? সো এবার আমি দেখবো যে আসলে 150% নাকি 300% কোনটা আসলে কারেক্ট। এবং যারা জাস্ট যে নিয়মটা আমি বলে দিচ্ছি ওই নিয়ম অনুসারে আনসার করছো, তারা কারেক্ট, এটা আমি শিওর, ঠিক আছে? সো দেখা যাক যে কোনটা আসলে কারেক্ট অ্যান্সার। যেহেতু হচ্ছে এখানে ওই যে সিকোয়েন্সটা ছিল 16.67%, 20%, 25%, 33.33%, 50, 100, ওই সিকোয়েন্সের মধ্যে কিন্তু এই সংখ্যাটা নাই। বাট নাই কি হয়েছে, কোনো প্রবলেম নাই। আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার দেওয়া থাকে, তাহলে কি প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। ভাই তুমি এই বিয়োগ প্রক্রিয়া এই প্রসেসে অ্যাপ্লাই করে চেষ্টা করো, দেখবা রেজাল্টটা তুমি বের করে ফেলতে পারছো। তো দেখো এখানে কত আছে? 75। কি প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। তার মানে 100 থেকে কি করবা? সুন্দর করে 75 মাইনাস করে দিবা, যেহেতু মুনাফার হার 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো উপরে 75 আর নিচে কত আসে? 25 ইন্টু কত ভাইয়া? 100। তাহলে ভাগ করো, 3 25 75, 100 দ্বারা গুণ করো, 300%। যারা যারা 300% আনসার করছেন অল আর কারেক্ট, সো তাদের জন্য একটা ক্লাব। কারণ হচ্ছে কি, তারা কারেক্ট আনসার দিতে পারছি, এবং এটাই ছিল হচ্ছে মুনাফার হারের সর্বশেষ কোশ্চেন, ঠিক আছে? অরণ্য সাথে থেকে শুরু করে সবাই কারেক্ট আনসার দিতে পারছি 300%। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটাই দরকার ছিল, এবং সবাই পারতেছি, বুঝতেছি, সো এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কারণ আমি ক্লাসে একটা
টার্ম শেখাবো তোমাকে, ওই একটা টার্ম প্রত্যেকের শিখতে হবে এবং প্রত্যেকে ক্লাস থেকে শিখে যাবা, এটাই চাই। অনেক তাড়াহুড়া না করি, আস্তে আস্তে শিখি, বাট যতটুকু শিখি ততটুকু যাতে আমি পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারি, আমি যাতে নিজে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতে পারি, ঠিক আছে? সো এই কনফিডেন্স, এই টার্গেট থাকলে অবশ্যই যাদের ইচ্ছা আছে ভালো করার, তারা অবশ্যই ভালো করতে পারবা। আমি একটু কথা বলতে চাই, আমাদের মুনাফার হার নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? মুনাফার হার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর আমাকে একটু বলো যে আমাদের মিনি ম্যারাথন কোর্সে এখনো কে কে অ্যাড হয় নাই, মিনি ম্যারাথন কোর্সে কে কে অ্যাড হয় না, এটা একটু বলো। মিথি বলছো থ্যাংকস স্যার। মুনাফার হার কারো কোনো প্রবলেম থাকলে আমি আরেকবার একটু বুঝাই দিব, কোনো প্রবলেম নাই। আর মিনি ম্যারাথন কোর্সে কে কে অ্যাড হয়েছে একটু হাত তুলি, মিনি ম্যারাথন কোর্সে কে কে অ্যাড হয়েছে একটু হাত তুলি, ঠিক আছে? মিনি ম্যারাথন কোর্সে কে কে অ্যাড হয়েছে একটু হাত তুলি, এই কোর্সটায় কে কে অ্যাড হয়েছে একটু হাত তুলি। আর যদি মুনাফার হার কোনো প্রবলেম থাকে এটা আমাকে একটু বলো, এটা আমি একটু ক্লিয়ার করে দিব। কে কে অ্যাড হয়েছে একটু বলি, দ্রুত বলি। প্রথমটা স্যার, প্রথমটা কি ইয়াসিন, একটু ক্লিয়ার করে বলো প্রথমটা কি? মিনি ম্যারাথন কোর্স, দেখো এই কোর্সটার ক্লাস আমরা দুদিনের মধ্যেই হচ্ছে কি করব, শুরু করব ইনশাল্লাহ। এবং এই কোর্সে দেখো তোমরা শেষ সময়ে মোটামুটি এখানে আমরা প্রত্যেকটা বেসিক থেকে পড়াবো, কিন্তু ওরকম না যে একদম ডিটেলস পড়াবো, আমরা একটা চ্যাপ্টার যা সামারাইজ করে যাব, ঠিক আছে? এবং প্রিভিয়াস এর বোর্ড কোশ্চেন সলভ করবো, যেটা শেষ সময় তোমার দরকার। কারণ এখানে এমন স্টুডেন্ট নাই যার হিসাব বিজ্ঞানের ধরো হওয়াও জানে না এবং হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে কিছুই পারে না, এরকম কেউ নাই। যদি থাকে কোনো প্রবলেম নাই, সেটাও আমি হচ্ছে কি করব, আমরা ট্রাই করব বুঝাই দেওয়ার জন্য। ওকে, সো এখানে অনেকে হাত তুলছো, অনেকে হচ্ছে ভর্তি হয়ে গেছে। ভাইয়া আমি এখন অ্যাড হইনি, যারা অ্যাড হয়নি তোমরা যারা যারা নক দিছো, টাকা পাঠাইছো, তারা ভর্তি হয়ে যেতে পারবা, সমস্যা নাই, এবং তোমাদের অ্যাড করে নিবে। আর যারা যারা অ্যাড হও না, দ্রুত একটু অ্যাড হয়ে যাও। হিসাব বিজ্ঞান 13টা ক্লাস দিব আমরা, 13টা টপিকের জন্য, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে। ওকে, আমি এই কোশ্চেনটা যারা যারা পারো একটু আনসার করার ট্রাই করো, 6 নাম্বারটা। আর যারা মুনাফার হার পারি না, যারা মুনাফার হার পারি না বা বুঝি না, ভাই একটু ভালো করে মনোযোগ দেই সবাই। যারা যারা বুঝি না তাদের জন্য আমি একবার করে একটু বুঝাই দিব, আর যারা যারা পারি তারা এই ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। মুনাফার হারটা যাদের প্রবলেম আছে তারা একটু প্লিজ খুব ভালো করে মনোযোগ দেই। ক্লাস কখন শুরু হবে? ক্লাস 2-1 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রুটিন পেয়ে যাবা। আর এই কোর্সে কি শুধু হিসাব বিজ্ঞান ক্লাস হবে না ফিনান্সও ক্লাস হবে? সোহাগ একদম কোর্স ডিটেলস তো দেখাইলাম, এখানে লেখা আছে গ্রুপ সাবজেক্টে সবগুলো সাবজেক্টের ক্লাস পাবে, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, 4টা। পিহু দেখেন না কেন? 300% দেখছি ভাইয়া, কিভাবে অ্যাড হবো? পেজে নক দাও অথবা আমাদের হেল্প নাম্বার ফোন দিলেই হবে, ঠিক আছে? মুনাফার হারটা একবার করে আরেকবার একটু বুঝাই দিচ্ছি। যোগ প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া, এটা তো বুঝতে পারছো। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিয়োগ প্রক্রিয়া, ক্রয় মূল্যের উপর যোগ প্রক্রিয়া। এখন সিকোয়েন্সটা আবারও লিখে দিচ্ছি, 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। দেখো যারা পারো না তাদের জন্য আরেকবার, প্রথম ক্লাস করো নাই কে। এখন এখানে একটু মনে রাখবা, ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি। আমি এভাবে এইটুকু লিখলাম, ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কি কম। এই সিকোয়েন্সটা মনে রাখবা জাস্ট। আর যোগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া তো শেখাইলামই। এখন দেখো এটা একটু মনে রাখতে পারলেই হবে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি অলওয়েজ বেশি থাকে, বিক্রয় মূল্যের উপর কি থাকে কম। তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 16.67% হলে ক্রয় মূল্যের উপর কত হবে? 20 হবে, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। বিক্রয় মূল্যের উপর যদি 25 হয়, ক্রয় মূল্যের উপর হবে 33.33%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। বিক্রয় মূল্যের উপর যদি 33.33 হয়, ক্রয় মূল্যের উপর হবে 50%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। বিক্রয় মূল্যের উপর যদি 50 হয়, ক্রয় মূল্যের উপর 100%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে, ঠিক আছে? এবার সেম ভাবে যদি আমরা এদিক থেকে আসি, ক্রয় মূল্যের উপর 100 হলে বিক্রয় মূল্যের উপর কত? 50, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। যদি ক্রয় মূল্যের উপর 50 হয়, বিক্রয় মূল্যের উপর কত? 33.33, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। এভাবেই জাস্ট একটু মনে রাখবা এবং প্রিভিয়াস ক্লাসটা একটু দেখলে ডিটেলস ভালো করে শিখে যাবা, ঠিক আছে? ডিটেলস খুব ভালো করে শিখতে পারবা। পিহু বলছো কোর্সে অ্যাড হবো স্যার, আর একটু রাত করে। ওরে বাবা, আর একটু রাত হলে কি টাকা কি আরো কমবে নাকি ভাই? সো এখনই সুযোগ, এখনই ভর্তি হও, এখনই ভর্তি হয়ে যাও। ওকে, আর যারা যারা শেয়ার করছে লাইভটি তারা সুন্দর করে পিডিএফটা পেয়ে যাবে। উম্মে হানি, নাবিলা,
আনসার করছে খ নাম্বারটা, অনেকে 25% আনসার করে ফেলছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকেই হচ্ছে এখানে খুবই 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 তোমাদের ডেডিকেশন আছে এবং খুব বেশি হার্ডওয়ার্কের ইচ্ছা আছে, এনার্জেটিক ওয়েতে পড়াশোনা করতেছো, গ্রেট। সো খুব বেশি ভালো লাগতেছে, এটাই দরকার ভাই। তুমি যদি ভার্সিটিতে পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, আমরা তোমাকে বেস্ট গাইডলাইন দিব এবং গাইডলাইনের মধ্যে রাখবো তুমি এইচএসসি কিভাবে প্লাস পেতে পারো, গোল্ডেন প্লাস পেতে পারো, যা যা দরকার আমরা করব, ঠিক আছে। এবং তোমার নিজেরও কি করতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব, এই কোশ্চেনটা আমি সলভ করে দিব, পরের কোশ্চেনটা তোমরা সলভ করবা। কোশ্চেনটা পড়ো, নিট বিক্রয় এবং মোট মুনাফার পরিমাণ দেওয়া আছে এখানে কত টাকা, যথাক্রমে 30,000 টাকা এবং 6,000 টাকা। বলছে হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। আমি কখনো সূত্র কি করি না, মুখস্থ করাই না, সিকোয়েন্স বলে দিব এবং মুনাফার হার সংক্রান্ত পৃথিবীতে যত সূত্র আছে সব তুমি মনে রাখতে পারবা। কিভাবে, জাস্ট হচ্ছে এই একটা ফর্মুলা ইউজ করবা। যত মুনাফার সংক্রান্ত সূত্র আসবে, দেখো এখানে বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, কার উপর, ক্রয় মূল্যের উপর। তার মানে মুনাফাটা কার উপর, ক্রয় মূল্যের উপর, উপরে মুনাফা নিচে কে হবে, ক্রয় মূল্য হবে। ওকে, এখন এই সূত্র তোমার মুখস্থ করা লাগবে না, এভাবে তুমি মনে রাখবা, যেহেতু মুনাফার হার ইনটু কি হবে, 100 হবে। এখন দেখো যদি এমন আসতো যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে কি হতো, উপরে মুনাফা নিচে বিক্রয় মূল্য। যদি আসতো সম্পদের উপর মুনাফার হার, তাহলে কি হতো, উপরে মুনাফা নিচে সম্পদ। যদি আসতো মূলধনের উপর মুনাফার হার, কি হতো, উপরে মুনাফা নিচে কি মূলধন, ঠিক আছে। এবং সম্পদের উপর মুনাফার হার বললে যদি দুইটা থাকতো, মানে প্রারম্ভিক সম্পদ সমাপনী সম্পদ, তাহলে গড় সম্পদ দ্বারা ভাগ করতে হতো, ঠিক আছে। যদি বলে পাওনাদারের উপর মুনাফার হার, সেম, উপরে মুনাফার নিচে কে, পাওনাদার। যদি বলে বিনিয়োগের উপর মুনাফার হার, উপরে মুনাফার নিচে কে, বিনিয়োগ। সূত্র মুখস্থ করা লাগবে, জীবনও লাগবে না। তার মানে মুনাফার হার সংক্রান্ত যে কোনো ম্যাথ তুমি হচ্ছে জাস্ট এই সিকোয়েন্সটা মনে রাখবা, উপরে মুনাফা নিচে যার উপরে বলবে সে। এটা জাস্ট সুন্দর করে নোট করো, এটা চমৎকার করে হচ্ছে প্রত্যেকে নোট করে রাখো, এবং আমি যা পড়াচ্ছি প্রত্যেকটা পয়েন্ট নোট করবা। এই নোটগুলো যদি তোমার থাকে, তাহলে প্রিভিয়াস এর কোশ্চেন দেখবা যে তোমার কাছে একদম ইজি মনে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা ম্যাথটা সলভ করে ফেলি। মুনাফা কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, কত টাকা, 6,000 টাকা, লিখে ফেললাম। ওকে, এবার লাগবে কি আমার, ক্রয় মূল্য। বাট সুন্দর করে কোশ্চেনটা পড়ো, দেখো কোথায় ক্রয় মূল্য নাই। এখন তো টেনশন কাজ করতে পারে যে ক্রয় মূল্য কিভাবে বের করবো, তাই না। তো দেখো এটা কি বের করতে আমরা পারবো কিভাবে, দেওয়া আছে কি বিক্রয়। স্টেপ নাম্বার 1 আমরা শিখাইছিলাম তোমাদের যে বিক্রয় থেকে যদি হচ্ছে আমরা মুনাফা বাদ দেই, বিক্রয় থেকে মুনাফা বাদ দেই, তাহলে কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য। আর বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়, মুনাফা পাওয়া যায়। তার মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা, 30,000 টাকা, মুনাফা আছে কত টাকা, 6,000 টাকা। বাদ দিলে এই 24,000 টাকা তোমার কি আসে, ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করে ফেলছি কত টাকা, 24,000 টাকা। কত টাকা, 24,000 টাকা ইন্টু 100, ভাগ করো 6 4 6 কত, 24, 4 25 কত ভাইয়া, 100। তার মানে এই যে 25% আমরা বের করে ফেলছি। এখন আমাকে বলো যে মুনাফার হার সংক্রান্ত যে কোনো ম্যাথ আসুক, মানে যত কঠিন ম্যাথ আসুক, সো কারো কোনো প্রবলেম হবে সলভ করতে, সময় তো লাগবে একটু বেশি, লেট করে শুরু করছে ম্যাথ তো। দেখেন সুফিয়ান ভাইটা কতক্ষণ লাগবে, আমি ট্রাই করতেছি। ওকে, যারা যারা 25% আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া পুরা। বাট আমাকে একটু বলো যে প্রত্যেকেই ইস অ্যান্ড এভরিওয়ান, বুঝতে পারছি তো ভাই, না বুঝে কেউ না করবো না, শিখতে আসো, ভুল করো কোনো লজ্জা নাই, ঠিক আছে। আমি তোমার শেখাবো, 100 বার শেখাবো, একবার না পারিলে দেখো 100বার। আমরা 100বার না পারি, আমরা 3বার তো পারবো, তাই না। আমরা 3বার তো পারবো। আরেকবার বলেন ভাইয়া, ওজানা সোহার বলছে আরেকবার, আমারটা ভুল হয়েছে, ভুল হোক ভাই, ভাই আমরা ভুল না করলে কখনো শিখতে পারবো না, ভুল হোক, ভুল থেকে শিখবো, ঠিক আছে। যারা যারা ভুল করছো তাদের জন্য হচ্ছে কি একটা স্পেশাল গিফট থাকবে, যেটা ক্লাস শেষ হলে আমি হচ্ছে শেয়ার করবো, হ্যাঁ। আরেকবার বলেন স্যার, অনেকে বলতেছে আরেকবার। তো দেখো ক্রয় মূল্যের উপর মুনাফার হার, সুন্দর করে মনোযোগ দেই ভাইয়া পুরা, সবাই সুন্দর করে মনোযোগ দেই। ক্রয় মূল্যের উপর মুনাফার হার বলছে, তার মানে উপরে হচ্ছে মুনাফা, নিচে কি হবে, ক্রয় মূল্য হবে। এবং মুনাফার হার সংক্রান্ত পৃথিবীতে যত ম্যাথ আছে সবগুলা সেম ভাবে তুমি সূত্র অ্যাপ্লাই করবা, উপরে মুনাফা, নিচে যার উপরে বলবে সে হবে। তার মানে এই উপরে হচ্ছে কি আছে, মুনাফা আছে। আমার কি করতে হবে, মুনাফা খুঁজে বের করতে হবে। প্রশ্ন দেখো, মুনাফার পরিমাণ দেওয়া আছে কত টাকা, 6,000 টাকা। এবার আমার লাগবে কি, লাগবে হচ্ছে ক্রয় মূল্য।
বাট কোশ্চেনে কি ক্রয় মূল্য দেওয়া আছে? দেওয়া নাই। দেওয়া না থাকলে কি করতে হবে? সুন্দর করে বের করতে হবে, বা সুন্দর করে ট্রাই করে কি করতে হবে? ক্যালকুলেশনটা বের করতে হবে। তো দেখো দেওয়া আছে কি? দেওয়া আছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 30,000 টাকা। এই বিক্রয় মূল্য থেকে তুমি যদি মুনাফাটা বাদ দাও তাহলে কি পাবে? ক্রয় মূল্য পাবে। তো আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি কত টাকা? 24,000 টাকা। এবার তুমি জাস্ট কি করবা? ক্যালকুলেশন করবা। 6,000কে ভাগ করো 24,000, 24,000কে ভাগ করো 6,000 দিয়ে, আসছে কত? 4, 4 6 24, 4 দ্বারা 100কে ভাগ করলে কত পার্সেন্ট? 25%। সো একদম ইজি, বুঝতে পারছি কিনা? সবাই বলো, চিল্লাই বলো, বুঝতে পারছি? বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? আচ্ছা, ম্যাথ তো ওয়াশ হচ্ছে হলো না, পরের টাইম ভালো করে ওয়াশ করতে পারবো, ফিরে আসুক, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? জি ভাইয়া ক্লিয়ার। সোহাগ আহমেদ ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, পুরা থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই দরকার। ওকে, সো বুঝছি। চৈত্রী দাস মিথি বলছে বুঝছি, ঋতুমণি বলছে বুঝছি, সুপ্তি কুমার বলছো বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। এটা আবার একটু বলতেছি, দেখো হিসাব বিজ্ঞানে 13টি ক্লাস পাচ্ছ, ম্যানেজমেন্ট 8টি, মার্কেটিং 8টি, ফাইন্যান্স ব্যাংকিং 8টি, মাত্র 40 টাকায় দেশ সেরা টিচারদের ক্লাস করে তুমি তোমার প্রিপারেশনটা গুছাতে পারবে, এবং তুমি আমার ক্লাস দেখো, ক্লাস দেখে ডিসিশন নাও। ওকে, সো এবার তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য এক্সপেরিমেন্ট। তুমি নিজেকে যাচাই করো যে আমি কি আসলে বুঝতে পারলাম কিনা। ঠিক আছে, আমি এমন ভাবে প্রতিটা কোশ্চেন রাখছি, একটা কোশ্চেন আমি সলভ করে দিব, একটা তুমি সলভ করবা, ঠিক আছে, যাতে তোমার কনসেপ্টটার সাথে সাথে কি হয়ে যায়? ক্লিয়ার হয়ে যায়। ওকে, যাতে তোমার কনসেপ্টটা কি হয়? সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করা যাক। এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনটা একই কোশ্চেন, জাস্ট সংখ্যাটা একটু পরিবর্তন করা হয়েছে। তার মানে সেম প্রসেসে তুমি ট্রাই করলে ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। মুনাফা কার উপর? ক্রয় মূল্যের উপর। ওকে, ক্রয় মূল্যটা লিখে ফেলো, ইন্টু কত ভাইয়া? ইন্টু হচ্ছে 100। এবার দেখো মুনাফা কত দেওয়া আছে? 8,000 টাকা। মুনাফা কত দেওয়া আছে? 8,000 টাকা। তার মানে আমরা লিখে ফেললাম মুনাফা 8,000 টাকা। এবার বের করো ক্রয় মূল্য। এখন এবারও ক্রয় মূল্য দেওয়া নাই, দেওয়া আছে বিক্রয়। একই প্রসেসের ম্যাথ, 56,000 টাকা বিক্রয় দেওয়া আছে, এখান থেকে 8,000 টাকা মুনাফা বাদ দিলে এই যে 48,000 টাকা, এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে পেয়ে গেছে 48,000 টাকা, ইন্টু কত? 100। এখন বলে কত হবে? জাস্ট আমি সলভ করে দিলাম, বাট এটা কিন্তু আগের ম্যাথ এটা সেম ছিল। আমি একটা সলভ করে দিছি, এটা তোমরা নিজেরা সলভ করবা। এটা পারলে তাহলে মুনাফার হার নিয়ে বা এই শতকরা হার ইজিলি হচ্ছে তুমি কি করতে পারো? ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে? সো এটা অনেকে আনসার করে ফেলছো, আলহামদুলিল্লাহ, গ্রেট। 16.67%। ইয়াসিন, অনিকা, অনু, সোহাগ, তারপর হচ্ছে বুষ্টা, অর্পা, পিহু, সবাই। তার মানে আজকের ক্লাসে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এমসিকিউ পারতেছো। আমরা মুনাফার হার A to Z ক্লিয়ার করলাম, শতকরা হারের ম্যাথ সলভ করতে পারতেছি, ঠিক আছে? ক্লাস আছে, ক্লাস তো শেষ হবে না, অনেক সময় লাগবে, ম্যাথ পুরাটা। ওকে, তার মানে 16.67% প্রত্যেকে আনসার করছে। ও মাই গড, অল আর বস, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, এটাই দরকার। মানে আজকে ক্লাস করার পর আর্থিক বিবরণীর ম্যাথে তোমার কোনো প্রবলেম থাকবে না, এবং মাত্র জাস্ট খেলা শুরু। এখন জাস্ট সহজগুলো শিখাচ্ছি, কঠিনে যাবো একটু পরে, ঠিক আছে? আস্তে আস্তে আমরা কি করবো? কঠিনে যাব। ওকে, যারা যারা ক নম্বর আনসার করছে অল আর কারেক্ট। এখন আমাকে বলো, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার বলে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বলে, মূলধনের উপর মুনাফার হার বলে, বিনিয়োগের উপর মুনাফার হার বলে, যার উপরই বলুক, কেউ কি আটকাতে পারবে তোমাকে? কেউ আটকাতে পারবে? কেউ পারবে না। উপরে মুনাফা, নিচে যার উপরে বলবে সে, দ্যাটস ইট। এইটুকুই, এইটুকুই, তাই তো? এইটুকুই। কেউ কি বলতে পারে কিভাবে ভর্তি হবে? শিরিনা আক্তার, তুমি জাস্ট আমাদের আই এডুকেশন পেজে নক দাও, অথবা হেল্প নাম্বারে কল দাও, আর কিছুই লাগবে না, তাহলে সাথে সাথে তোমাকে অ্যাডমিট করেই নিবে, ঠিক আছে? ওকে, এবার যে কোশ্চেনটা সলভ করব, অনেক বড় কোশ্চেন, মাথা ঘুরে যেতে পারে যে ভাইয়া এত বড় ম্যাথ পারবো না, বাট এগুলো শিখতে হবে ভাই, একটু কষ্ট করলে আমরা পারবো, বাট মনোযোগ দাও। এবার আমাদের লাগবে সেই সূত্রগুলো, যে সূত্র তোমাদেরকে শেখাইছি। চলে যাও একদম শুরুতে, খাতায় সুন্দর করে নোট করছো না? সুন্দর করে নোট করছো না? এই নোটগুলো এবার চোখের সামনে হচ্ছে, নোটগুলো রাখো। কারণ এখন সূত্র তুমি দেখে দেখে কি করবো? ম্যাথ সলভ করবা। বাট আমি যে সিকোয়েন্স তোমাদেরকে দিয়েছি, সূত্র একটা মুখস্থ করা লাগবে না,
ক্লাস শেষ হওয়ার পর তুমি 2বার 3বার দেখবা, আর ক্লাসে আমি তো হচ্ছে বুঝাবো, কয়েকটা বোঝানোর পর ইনশাল্লাহ তোমার সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। তো দেখো কত টাকা লাগবে, মাত্র হচ্ছে তোমার 40 টাকা, মাত্র 40 টাকা। 40 টাকা কি করে, মানে 1 প্লেট ফুচকা খেতে হলেও 50 টাকা দরকার, তাই না? 1 প্লেট ফুচকা খেতে হলে, তাও কম দামি রাস্তার, মানে ফুটপাতের ফুচকা, 50 টাকা লাগে। আর এখানে 40 টাকায় তুমি 4টা সাবজেক্টের ফুল প্রিপারেশন নিতে পারতেছ। হাউ অ্যামেজিং, তাই না? আগে আমার স্টুডেন্টে বলতেছে 40 টাকা। ওকে, সো কোনো প্রবলেম নাই। একটু দেখো, বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা, তার মানে ক্যালকুলেশন করতে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ। স্টেপ নাম্বার 2 তে চলে যাও। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করে, প্রারম্ভিক মজুত পণ্য, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে কি পাওয়া যায়, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে কি পাওয়া যায়, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে পাওয়া যায় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। মনে আছে তো সূত্রটা? এই মনে পড়ে? শুরুতেই হচ্ছে কি করো, খাতাটা দেখো, মনে না পড়লে খাতাটা দেখো, ঠিক আছে? তো দেখো এবার আমাদের লাগবে কি, কৃত পণ্যের ব্যয়। এখন এই কৃত পণ্যের ব্যয় কি আছে কোশ্চেনে দেওয়া? কৃত পণ্যের ব্যয় কি দেওয়া আছে? দেখো তো, দেওয়া নাই। আমরা কৃত পণ্যের ব্যয় বের করবো কিভাবে? এই যে ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা, ক্রয় দেওয়া আছে কত টাকা, ক্রয় দেওয়া আছে 50,000 টাকা। এখন দেখো এখান থেকে ক্রয় ফেরত, এই ক্রয় কি করব, ক্রয় ফেরতের সাথে ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ যাবে, কত টাকা, 2,500 টাকা। তারপর দেখো অন্তঃপরিবহন, এই অন্তঃপরিবহন কি হয়, ক্রয়ের সাথে কি হয়, যোগ হয়। তাহলে দেখো 50 আর 15 65 থেকে 2,500 বাদ দিলে 62,500, কত হয়, 62,500। তাহলে এই যে কৃত পণ্যের ব্যয় আমরা পেয়ে গেছি কত, 62,500। তাহলে এই 62,500 কি আমার কৃত পণ্যের ব্যয়। তো কত হলো টোটাল, 87,500। কত হলো, 87,500। আমরা পেয়ে গেছি ভাইয়া পুরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমাকে এবার বলো, প্রত্যেকেই বলো যে ভাইয়া পুরা বুঝতে পারছি কিনা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটাই হচ্ছে এই টপিকের বেসিক। মনে রাখবা, আর্থিক অবস্থার বিবরণীতে তুমি যদি যে কোনো ম্যাথ সলভ করতে চাও, তাহলে অবশ্যই সবার আগে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করবা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারলে সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় মূল্য, প্রারম্ভিক মজুত পণ্য সবগুলো ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছি? গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি? তার মানে 87,500 টাকা হচ্ছে, 87,500 টাকা হচ্ছে তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, অনেকে 67,500 টাকা লিখছো, বাট এটা হবে 87,500। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? এটা হবে 87,500। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? সবার কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছি? না বুঝতে পারলে আরেকবার বুঝাবো, তবে বুঝতে হবে। প্রথম ম্যাথগুলা ভালো করে যদি বুঝতে পারো, পরবর্তী ম্যাথগুলো তোমার জন্য অনেক 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 ইজি হবে। ঠিক আছে? এটা সবার ক্লিয়ার? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি আরেকবার একটু রিপিট করি। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে পাওয়া যায় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার মানে প্রারম্ভিক মজুত পণ্য আছে 25,000 টাকা, এখান থেকে আমরা বের করব কৃত পণ্যের ব্যয়। কিভাবে বের করব? ক্রয়ের সাথে যদি ক্রয় ফেরত থাকে বাদ দিব, যদি ক্রয় বাট্টা থাকে বাদ দিব, অন্তঃপরিমাণ থাকলে কি করব, যোগ করব। দ্যাটস ইট। অন্তঃপরিমাণ থাকলে কি করব, যোগ করব। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটায় বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তবে এবার আমাদের কি করতে হবে, 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি বলছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ কত। লেটস স্টার্ট। এটা তোমরা নিজেরা হচ্ছে কি করবা, সলভ করবা। দেখি কে কে পারো। সো লেটস ট্রাই। সবাই সবাই চেষ্টা করি এটা। 8 নম্বরটা সবাই একটু চেষ্টা করি যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলছে, তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করবো বলো, কিভাবে বের করবো বলো তো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করবো বলো? এই তারেক, ওকে। সো এটা হচ্ছে তোমরা নিজেরা সলভ করবা, বিকজ আগেরটা যেহেতু আমি সলভ করে দিছি,
এটা যা সেম সূত্রে অ্যাপ্লাই করে তুমি বের করবা। শোনো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়ের পার্থক্যটা হচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয় কি করতে হয়, সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিতে হয়। তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যতটুকু বিক্রয়ের জন্য উপযোগী, সেখান থেকে বছর শেষে যে পণ্যগুলো আছে না, অসমাপ্ত পণ্যের মজুত, এইটুকু বাদ দিয়ে দিলে তারপর আমরা যতটুকু পাই সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের মধ্যে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত, এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি নাই, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত নাই। ঠিক আছে, এবার আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা সলভ করবো, দেখি কে কে পারো। অনেকে 80,000 লিখছে, অনেকে 1 লাখ টাকা লিখছে। এবার দেখা যাক কে কে কার্ড আনসার দিতে পারো, কে কে কার্ড আনসার দিছো, এটা একটু দেখবো। এখন দেখো, প্রারম্ভিক মজুত পণ্য আছে বাট কৃত পণ্যের ব্যয় নেই। সো আমরা স্টেপ নাম্বার 2 তে শিখছিলাম বিক্রয়যোগ্য পণ্য বের করার সূত্র হচ্ছে দুইটা। কয়টা ছিল? দুইটা। কয়টা ছিল? দুইটা। এখন দেখো এখানে হচ্ছে আমরা একটা অ্যাপ্লাই করে বের করতে পারতেছি না। প্রারম্ভিক মজুত পণ্য আছে এবং কৃত পণ্যের ব্যয় কোনোভাবেই বের করা যাবে না। তার মানে 1 নম্বর সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। মনে করো এক জোড়া, ঠিক আছে, এক জোড়া কবুতর মিলতে হবে, ঠিক আছে, একজনের সাথে আরেকজনের কি থাকতে হবে, মিল থাকতে হবে। তাহলে আমরা চলে যাব 2 নম্বর সূত্রতে। 2 নম্বর সূত্রটা এমন ছিল যে সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্যের সাথে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় যোগ করি তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে আমি কি পাবো? তো দেখো এখানে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 70,000 টাকা। তার মানে 30,000 টাকা সমাপনী মজুত পণ্য এবং 70,000 টাকা কি, তাহলে 1 লাখ টাকা কি এখানে, এই 1 লাখ টাকাই হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো দেখো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবা, এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবা, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তুমি বের করতে পারবা। এখন দেখো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা যদি তুমি ক্যালকুলেশন করতে পারো তাহলে ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, যে কোনো টার্ম তুমি কনফিডেন্স নিয়ে 2 সেকেন্ডের মধ্যে বের করবা। ঠিক আছে, এবং আজকের এই ক্লাসের পর এই বড় বড় ম্যাথ, ক্রয় মূল্য, সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়, মুনাফার হার, ঠিক আছে, শতকরা হার বের করা, এই টাইপের ম্যাথ সলভ করতে তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এই টাইপের ম্যাথ সলভ করতে তোমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, যারা যারা 1 লাখ টাকা আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট যারা যারা ট্রাই করছি তাদেরকেও ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, কারণ অ্যাটলিস্ট ট্রাই করছো। তুমি ট্রাই করছো মানে কি, এইগুলো কোশ্চেনগুলো পড়ছো, চেষ্টা করছো। এখন যেখানে ভুল হয়েছে আমি যেভাবে সংশোধন করে দিলাম, এইটা তোমার মাথায় অটোমেটিক সেভ হয়ে যাবে, তাই না? এবং অটোমেটিক সেভ যদি হয়ে যায় তাহলে তোমার হচ্ছে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। এই ম্যাথগুলো সবসময় মনে থাকবে এবং পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে যে ভাইয়া বলছিল যে 1 নম্বর সূত্রে অ্যাপ্লাই না করতে পারলে আমরা 2 নম্বরটা অ্যাপ্লাই করবো। কিভাবে? ধরো প্রারম্ভিক মজুত পণ্য আছে, কৃত পণ্যের ব্যয় না, এক জোড়া, একজন না থাকলে আমরা আরেকজন, মানে দুজন থাকতে হবে, একজন আছে আরেকজন না, তার মানে ওরা আমরা নিতে পারতেছি না, আমরা চলে যাবো অল্টারনেটিভে। ঠিক আছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, ভাই সবাই একটু বলো যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা সবাই ক্লিয়ার কিনা, কারণ এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে কি বেসিক। ওকে, এটা ক্লিয়ার হলে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটাই বলছে সমাপনী মজুত পণ্য। আমরা কিন্তু আস্তে আস্তে কি করতেছি, আস্তে আস্তে কঠিন ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে, এবং আজকের একটা ক্লাস অনেক বেশি কঠিন ম্যাথ সলভ করাচ্ছি, ভয় পাওয়ার কোনো রিজন নাই। এত কঠিন ম্যাথ তোমাদের আসবে না, এবং এই টাইপের ম্যাথগুলো পারলে বিগত সালে যে কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো তুমি একদম ইজিলি আনসার করতে পারবা। ঠিক আছে, সূত্রটা খাতায় লিখো এবং যারা স্ক্রিনশট দিয়েছো সূত্র দেখে দেখে ম্যাথ সলভ করো, কোনো প্রবলেম নাই। এবার দেখো, এবার বলছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ কত। ভাই যেটাই বলো, সিকোয়েন্স একটা, কোনো কথা নাই, একটা সিকোয়েন্স অ্যাপ্লাই করবা। প্রারম্ভিক মজুত মাল আছে কত টাকা? 30,000 টাকা। তার মানে আমরা প্রথমে কি করব, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করব। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এটাই হচ্ছে মেন, কত আছে? 30,000 টাকা। এই 30,000 টাকা আমি লিখে ফেললাম। এবার ক্রয়ের সাথে অন্য কিছু নাই, তার মানে এটাই নিট ক্রয়, কত আছে? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা, তার মানে এই যে 2,30,000 টাকা আমি পেয়ে গেছি, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটার নাম কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন কি ক্যালকুলেশন করতে বলছে ভালো করে খেয়াল করো, ক্যালকুলেশন করতে বলছে সমাপনী মজুত পণ্য। আমরা বের করে ফেলছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়,
সবাই চলে যাও প্রথমে প্রথমে যে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি স্টেপ নম্বর 2 তে চলে যাও। সেখানে কি ছিল যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে কি পাবো? সমাপনী মজুত পণ্য। এমন ছিল না? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে পাওয়া যাবে বিক্রিত পণ্যের ব্যয়। এবার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে কি পাবো? সমাপনী মজুত পণ্য। তাহলে আবার কি বাদ দিতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। কি লাগবে? বিক্রিত পণ্যের ব্যয়। এবার সুন্দর করে বের করো বিক্রিত পণ্যের ব্যয়টা। কিভাবে বের করতে পারি এটা আমাদের দেখতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করতে আমরা পারি। সবাই মনোযোগ দেই, একদম খরগোশ যেমন দুইটা কান খাড়া করে রাখে না, সেম ভাবে খাড়া করে রাখবা। ঠিক আছে, এভাবে মনোযোগ দিবা। দেখো আমাদের এই পর্যন্ত শেষ, এইটুকু সবাই বুঝতে পারছি। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পর্যন্ত বুঝতে পারলে পরের স্টেপে চলে যাব। আমার লাগবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাবো? সমাপনী মজুত পণ্য। এখন দেখো কি লেখা আছে, বিক্রয়ের উপর মুনাফা 25% এবং বিক্রয় আছে কত টাকা? 1 লাখ টাকা। তার মানে এই 1 লাখ টাকা বিক্রয় মূল্যের উপর মুনাফা কত পার্সেন্ট? 25%। এই 25% মুনাফা বের করলে কত আসে? 25,000 টাকা। এই 25,000 টাকা এখানে কি আসছে? এই 25,000 টাকা মুনাফা আসছে। এবার দেখো আমরা জানি বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য আসলে 1 লাখ। এই বিক্রয় মূল্য থেকে আমি যদি মুনাফাটা বাদ দিয়ে দেই, বিক্রয় মূল্য থেকে যদি আমি মুনাফা বাদ দিয়ে দেই কত টাকা? 25,000 টাকা বের হয়েছে। তাহলে দেখো এই 75,000 টাকা আসে। এটার নামে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। স্টেপ নাম্বার 1 আমরা শিখছিলাম বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা, আর বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করে ফেলছি কত টাকা? 75,000 টাকা। কত টাকা? 75,000 টাকা। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় আমি বাদ দিয়ে দেই। তার মানে আমি পেয়ে গেলাম কি? পেয়ে গেলাম সমাপনী মজুত পণ্য। কি পেয়ে গেলাম? সমাপনী মজুত পণ্য। কি পেয়ে গেলাম? সমাপনী মজুত পণ্য। কত টাকা? এই 2,30,000 থেকে আমরা যদি বাদ দিই 0 0 0, 5 আছে 10 5 হইলে আর থাকে 1, 8 আছে 13 5 হইলে, তার মানে 1,55,000 টাকা। এখানে একটু লিখে দেই 1,55,000 টাকা। এটা সবাই বুঝতে পারছি? অনিকা বলো, রুবি, তারপর হচ্ছে দিদার, পিহু, সৈকত, প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? সোহাগ আহমেদ, প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? দেখো ম্যাথটা অনেক বড় এবং অনেক বেশি ঝামেলাপূর্ণ মনে হতে পারে। সো এই ম্যাথগুলো তুমি যদি পারো তুমি অবভিয়াসলি এইচএসসিতে অনেক বেশি আগায় থাকবা তোমার প্রতিযোগী যারা আছে তাদের তুলনায়, এবং অ্যাডমিশনে এই টাইপের ম্যাথগুলো কিন্তু অ্যাভেলেবেল, তোমার রেগুলার সলভ করা লাগবে। ঠিক আছে, সো আমাকে বলো ইচ অ্যান্ড এভরিওয়ান এখানে যারা আছে সবাই বুঝতে পারছি তো? একদম সত্যি কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না ভাইয়ের সাথে। ঠিক আছে, যারা মিথ্যা কথা বলবা তারা পাপী। ঠিক আছে, তাদেরকে আমি পাপী বান্দার দলে কি করব? অ্যাড করে দিব তাদেরকে। ওকে, সো ক্লিয়ার ভাইয়া, দিদার, তারপর রুবি, রীতা দেবী বলছো ক্লিয়ার, বুশরা ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া পুরা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই দরকার। তো আমরা মোটামুটি বিক্রয়যোগ্য পণ্য বের করতে পারতেছি, সমাপনী মজুত পণ্য বের করতেছি, একটা ক্রয় মূল্য, একটা হচ্ছে কি করবো? প্রারম্ভিক মজুত পণ্য বের করবো। চৌত্রি বলছো, মিথি বলছো আরেকবার বুঝাই দেন। দেখো আরেকবার বুঝানোর দরকার নাই, তুমি যা সিকোয়েন্সটা মনে রাখবা। আমরা প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় বিক্রয়যোগ্য পণ্য ব্যয় বের করছি, সেখান থেকে বিক্রিত পণ্য ব্যয় বাদ দিলে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয়টা এখানে বের করা লাগবে। এখানে বলছে বিক্রয়ের উপর মুনাফার হার 25%, বিক্রয় আছে 1 লাখ, 1 লাখের উপর 25% 25,000 টাকা। বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্য ব্যয় পাওয়া যায় 75। এই 2,30,000 থেকে 75 বাদ দিলে 1,55,000 টাকা। এটাই হচ্ছে কি আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ফরদিন আলম ভাইয়া বুঝতে পারছো? ইয়াসিন আরেকবার, স্যার অনেকেই বলছো আরেকবার। ওকে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে প্রারম্ভিক মজুত পণ্য আছে 30,000 টাকা, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করছি। স্টেপ নাম্বার 1 ছিল আমাদের এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। দেখো আমরা কি পাবো? আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে আমি যদি সমাপনী মজুত পণ্য বের করতে যাই তাহলে বাদ দিতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। সূত্র মুখস্থ করা লাগবে না। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত বাদ দিলে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে এখন আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে কি পাবো? সমাপনী মজুত পণ্য।
স্টেপ নাম্বার 2, একটা সূত্র মুখস্থ করবা না, জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবা, জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবা। তামান্না ইসলাম, ভাই এগুলো নতুন তোমার কাছে, তোমার কাছে এগুলো নতুন তাই না ভাইয়া? তো অবভিয়াসলি হচ্ছে তোমার কাছে একটু কঠিন মনে হবে, বাট ডাজেন্ট ম্যাটার, আমি তো আছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন, এন্ড কোশ্চেন নাম্বার 10। ওকে, সো চমৎকার একটা প্রশ্ন, এই কোশ্চেনটা এইচএসসি আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই কোশ্চেনটা যারা প্রথম ক্লাস করছো তারা ইজিলি হচ্ছে আনসার করতে পারবা। ইভেন প্রথম ক্লাসটা যারা করছো তারা মুনাফার হার ও আর্থিক বিবরণী থিওরি থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসো তুমি ইজিলি আনসার করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে এখানে কি বলছে, উদ্ধৃতপত্র প্রস্তুত করা হয় কখন? উদ্ধৃতপত্র কখন প্রস্তুত করা হয়? এই উদ্ধৃতপত্র প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখের জন্য। আমরা সবাই জানি যে উদ্ধৃতপত্র মানে কি? উদ্ধৃতপত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমি বিকল্প নাম্বার একটু লিখে দিচ্ছি, আর্থিক অবস্থার বিবরণী। তার মানে উদ্ধৃত পত্র, এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটার আরেকটা নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার আরেকটা নাম হচ্ছে বৈশ্বিক বিবরণী, এটার আরেকটা নাম হচ্ছে তোমার কি স্থিতিপত্র। এই যে বিকল্প নামগুলা, এইগুলো তোমার কি করতে হবে? ঠোঁটাস্থ করে ফেলতে হবে, বিকল্প নামগুলো ঠোঁটাস্থ করে ফেলতে হবে। তার মানে আর্থিক অবস্থার বিবরণী, উদ্ধৃত পত্র, স্থিতিপত্র, বৈশ্বিক বিবরণী, এইগুলো একদম ঠোঁটাস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তো বিকল্প নাম মনে রাখলে তোমার কেউ আটকাতে পারবে না। এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে এবং নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এখন এই নির্দিষ্ট সময় বিন্দু বলতে কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট দিন অথবা একটা নির্দিষ্ট তারিখের জন্য, একটা নির্দিষ্ট দিন অথবা একটা নির্দিষ্ট তারিখের জন্য। তার মানে এটা তৈরি করা একটি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, আর এই সময় বিন্দু বলতে বোঝাচ্ছে এক্সাক্ট একটা দিন অথবা তারিখের জন্য। এবং যদি মনে রাখো, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এইগুলি তৈরি করা হয় কিসের জন্য? এইগুলো তৈরি করা হয় তোমার হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে? এগুলো তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। ক্লিয়ার? অ্যান্সার ক নাম্বার, নির্দিষ্ট তারিখের জন্য। ইয়েস, যারা যারা ক নাম্বার আনসার করছো, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় বিন্দু। সময় বিন্দু, এই সময় বিন্দু বলতে বোঝাচ্ছে কি? এক্সাক্ট একটা দিন অথবা তারিখের জন্য। ওকে, এক্সাক্ট একটা দিন বা তারিখের জন্য। সোহাগ বলছে ইস ভুল হয়েছে। ভাই ভুল হোক, ডাজেন্ট ম্যাটার, ভুল হোক, ভুল হলে প্রবলেম কি? আমরা ভুল করব, ভুলের মাধ্যমে শিখবো, তাই না? ভুল হোক, ভুল করব, ভুলের মাধ্যমে কি করবো? আমরা শিখবো। ওকে, সো আমরা আজকে আরেকটু সলভ করি। পরেরটা বলছে কোনটা আর্থিক বিবরণীর অংশ নয়? কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? এখন আমাকে বলো, আর্থিক বিবরণীর অংশ কয়টা, বিবরণী কয়টা? প্রত্যেকে আনসার করবা। এটা ভুল করলে তাকে কি করবে? স্পেশাল একটা পানিশমেন্ট দিব, একদম অফলাইনে যেমন স্টুডেন্টদের পানিশমেন্ট দেয় সেম ভাবে, ঠিক আছে? সো কান ধরতে হবে কিন্তু। ওকে, সো এটা ভুল করা যাবে না। আমাকে বলো আর্থিক বিবরণী কয়টি এবং আর্থিক বিবরণীর অংশ কয়টি, এবং এটাও আনসার করো আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি, ঠিক আছে? সেটাও আনসার করো, দেখি। আপনি অনেক সুন্দর করে বুঝান ভাইয়া, সো থ্যাংক ইউ। সো ট্রাই করবো আরও বেস্টটা দিয়ে বোঝানোর জন্য। সমস্যা নাই, তোমরা যারা যারা অ্যাডমিট হও নাই দ্রুত অ্যাডমিট হয়ে যাও। অবশ্যই অবশ্যই এখন কি করতে হবে তোমাদের? গ্রুপে অ্যাড হয়ে যাও। আর বাকি কথা কি আমাদের গ্রুপেই হবে। 11 খ নাম্বার, অনেক আনসার করছে 11 খ নাম্বার, মূল্য সংযোজন বিবরণী। দেখা যাক এটা কারেক্ট কিনা। ওকে, সো একজনে আমার কথা রেসপন্স করতে, আর্থিক বিবরণীর অংশ 5টি, বাট বিবরণী কয়টি? 4টি। আমি বলে দিলাম, হ্যাঁ, এবং এগুলো আমরা প্রথম ক্লাসে ক্লিয়ার করছি। আর্থিক বিবরণীর অংশ 5টি, আর্থিক বিবরণী
4টি। তাহলে এই 5টির মধ্যে কোনটা ছিল না? এখানে দেখো আর্থিক অবস্থার বিবরণী এটা একটা অংশ ছিল, নগদ প্রবাহ বিবরণী এটা একটা অংশ ছিল, এই কমপ্রিহেনসিভ মানে কি বলতো? কমপ্রিহেনসিভ মানে হচ্ছে বিশদ, এই কমপ্রিহেনসিভ মানে হচ্ছে বিশদ, কমপ্রিহেনসিভ মানে হচ্ছে কি বিশদ, এই বিশদ আয় বিবরণী, তাই না? তাহলে বিবরণী 9 কোনটি? এই যে ত্রিমাল আছে, আর্থিক বিবরণীর অংশ 5টি, আর্থিক বিবরণী 4টি। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। পুষ্পি আনসার করছো, রোহানা আনসার করছো, রিয়া আনসার করছো, খোরশেদ আলম আনসার করছো, ইয়েস, খাদিজা আনসার করছো, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তাহলে দেখো এটাও অংশ ছিল, এটাও অংশ, এটাও অংশ, তার মানে এই মূল্য সংযোজন বিবরণী বা মূল্য সংযোজন বিবরণী বা কর, এটার নাম হচ্ছে কি ভ্যাট। এটা কি বলতো? ভ্যাট। আর ভ্যাট মানে হচ্ছে কি বলতো? ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এগুলো নোট করবা সাথে সাথে। এখন দেখো কোশ্চেন আসতে পারে ভ্যাট বিক্রেতার নিকট কি, এটা আসতে পারে। ভ্যাট বিক্রেতার নিকট কি বলতো? ভ্যাট বিক্রেতার নিকট হচ্ছে দায়, ভ্যাটটা হচ্ছে ক্রেতার নিকট কি বলতো? ভ্যাট ক্রেতার নিকট হচ্ছে ব্যয়, এবং ভ্যাট হচ্ছে সরকারের নিকট কি বলতো? সরকারের নিকট আয়। এখান থেকে একটা এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, কমন থাকবে, নোট করো, ডিটেলস বুঝাবো, এগুলো আগে নোট করো। তার মানে দেখো আমরা 2টা পয়েন্ট ক্লিয়ার করলাম এখানে, যে আর্থিক বিবরণীর অংশ 9 কোনটি, এটা ক্লিয়ার করার পর পরবর্তীতে আমরা ব্যাটে চলে গেলাম এবং ব্যাটের অনেক কিছু ক্লিয়ার করলাম। ব্যাট কত সালের আইন দ্বারা? 1991 সালের আইন, এবং এই ব্যাট হচ্ছে কত পার্সেন্ট হার ধার্য করছেন? 15% হারে। ঠিক আছে, 15% হারে করা হয়। তো দেখো ব্যাটের এটা একটু নোট করো, প্রত্যেকেই একটা স্ক্রিনশট নাও, যদি ডান হয় আমাকে বলো ভাইয়া ডান, আজকে কি আর পড়াবো নাকি এখানেই শেষ করে দিব বলো তো? অনেক পড়াই ফেলছি তাই না? সো যারা যারা রেসপন্স করছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ, এবং সবাই সো অনেক বেশি এনার্জেটিক ছিলে, আনসার করছো, এবং তোমাদের আগ্রহ অনেক বেশি, দেখে খুব ভালো লাগলো, সেটা ধরে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করবো, আদারওয়াইজ না। ঠিক আছে, এবং আমরা এগুলো কিন্তু অনেক কষ্ট করে হচ্ছে তোমাদের জন্য স্লাইড তৈরি করি, তো আলটিমেটলি তোমরা যদি হচ্ছে রেসপন্স করো এবং আমরা রেসপন্স পাই, সেক্ষেত্রে অবশ্যই কন্টিনিউ করব, এবং আমাদের অনেক বেশি ভালো লাগে, কারণ একটা শিক্ষক চায় স্টুডেন্ট বেশি হোক, স্টুডেন্ট বুঝুক, ঠিক আছে, এটাই চায়। অজানা শহর, ওরে বাবা চমৎকার নাম, এই যে ফেসবুকে না আসলে এগুলো বুঝতেই পারতা না, জানতেই পারতা না। এই যে অজানা শহর, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, তাই না, অ্যাঞ্জেল কটকটি, সো এই যে চমৎকার চমৎকার নামগুলো, এগুলো মিস করতা তোমরা। বাঙালি এমন এক জাতি, দেখবে যে ফেসবুকে কত কিছু যে হয়ে যায়, ভাই তুমি এক ঘন্টা ফেসবুকে না থাকলে 1 ঘন্টা পরে এসে দেখবা যে কি যে ঘটে গেছে, ওই কাহিনী বোঝার জন্য তুমি হচ্ছে স্ক্রল করে দেখবা, ওইকে নক দিবা যে কি হয়ে গেল 1 ঘন্টার মধ্যে। তার মানে সারাদিনই বিনোদনে ভরপুর বাংলাদেশের জনগণ। সুপ্ত বলছো ভালো লাগলো ক্লাসটা, সামনে আরো অনেক কিছু অপেক্ষা করতেছে তোমাদের জন্য, মাত্র শুরু। এবং আজকে যেহেতু শুধু ম্যাথ সলভ করালাম, ম্যাথ তো অনেক বেশি প্যারাদায়ক, কঠিন মনে হয়, সো কতটুকু এনজয় করছো জানি না, বাট সামনে আরো অনেক ম্যাজিক আছে যেগুলো আমরা শর্টকাট ট্রিক্সে শেখাবো। ওকে, সো অবশ্যই অবশ্যই বিনোদনে ভরপুর, যাই হোক যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে সেটা নিয়ে কি সবাই লাফালাফি করে, সান্ডা, তাই না? এমন হয়েছে মানে এত বেশি আবেগী, তারা আবেগে আপ্লুত হয়ে তারা কি করছে, সান্ডা ভেবে গুল সব খেয়ে তারপর কি হসপিটালে চলে গেছে। সেরে নাম হচ্ছে বাঙালি, তারা যা দেখবে তাই করবে এবং সেটা নিয়ে মাতামাতি করবে, তাই না? সো এগুলো নিয়ে আমরা মাতামাতি না করি, ফেসবুকে সময় নষ্ট না করি, পড়াশোনা করি। 5 মিনিটের ভিডিও দেখবো, একটা এডুকেশনাল ভিডিও দেখবে, এটা বলে ফেসবুকে ঢুকে 2 ঘন্টা সময় চলে যায় রিল দেখতে দেখতে। এটাও যদি করো তাহলে বড় বাস ইজ ওয়েটিং ফর ইউ, ঠিক আছে? যেটা করা লাগবে এখন পড়তে হবে, এবং এই ফেসবুকে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, ক্রুশাল টাইম, গুরুত্বপূর্ণ সময় পার করতেছে এখন। তুমি যদি এই সময়টা খুব ভালোভাবে ইউজ করো, ইন ফিউচারে তোমার টার্গেট আছে যদি পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা তুমি পাবে। এবং 12-13 বছর পড়াশোনা করতেছো, এটার রেজাল্ট হিসাবে অবশ্যই অবশ্যই যে ইফোর্টটা তুমি দিছো এতদিন পর্যন্ত, যদি তুমি একটা পাবলিক ইয়ার না হতে পারো তাহলে কিন্তু তোমার এতদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। লাইফটা এনজয় করতে চাইলে, লাইফে বড় হওয়ার স্বপ্ন দেখলে অবশ্যই পাবলিকিয়ান হতে হবে। শুধু পাবলিকিয়ান হলে যে সব ব্যাপারটা এমন না, তবে যারা মিডল ক্লাস ফ্যামিলির আসো তাদের জন্য কিন্তু পাবলিকই হচ্ছে কি একমাত্র ভরসা, আস্থার প্রতীক। তো সেজন্য পাবলিকিয়ান হতে হবে, অনেক কিছু পাবে। তোমার যদি ড্রিম থাকে পাবলিকিয়ান হওয়ার, তাহলে এখন থেকেই আমাদের কথাগুলো শোনো এবং পরিশ্রম করো, দেখবা দিন শেষে তুমি সাকসেস হবে, ঠিক আছে? সো টার্গেট করো A+, আপাতত এইচএসসি নিয়ে চিন্তা ভাবনা করো,
এবং এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করো, দেন আমরা তোমাদেরকে গাইডলাইন দিয়ে কিভাবে কি করা লাগবে, ইউনিভার্সিটির জন্য কি পড়তে হবে, কি করতে হবে, এই বিষয়ে আমরা গাইড করবো। এটা হচ্ছে এইচএসসির পরে, ঠিক আছে? আপাতত এইচএসসি ফোকাস করো এবং চেষ্টা করো। দিন শেষে মনে রাখবা, এতদিনের পরিশ্রম কখনোই বৃথা যাতে না যায়, এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। তারা তোমাকে অনেক দিচ্ছে, তাই না? অনেক পরিশ্রম করতেছে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। ধরো তুমি যদি পাবলিকান হতে পারো, তুমি যদি এইচএসসিতে প্লাস পাও, গোল্ডেন প্লাস পাও, এটা তোমার জন্য শুধু গর্বের বিষয় না, তোমার বাবা মায়ের জন্য অনেক বড় গর্বের বিষয় এবং অনেক বড় পাওয়া। এবং তারাও চায় তুমি ভালো করো, ভালো একটা অবস্থানে যাও। তাদের জন্য ভালো কিছু করতে হবে। আর অবশ্যই ভালো কিছু করতে হলে একটু পড়াশোনা করতে হবে। দিন শেষে যে যতটুকু পরিশ্রম করতেছ, তোমার উদ্দেশ্য যদি সৎ থাকে, তুমি অবশ্যই এটা রেজাল্ট পাবে, ঠিক আছে? সাজকার পড়াবো না, বেশি পড়ালে মাথায় আর ঢুকবে না। যা পড়ালাম জাস্ট তুমি হচ্ছে বেসিকটা মনে রাখবা, সূত্রগুলো একটু দেখবা একবার দুইবার করে। ইনশাল্লাহ এই টপিকে আর অনেক ম্যাথ আছে, এবং আমি অনেক ম্যাথ নিয়ে আসছিলাম, অলরেডি 1.5 ঘন্টা সময় হয়ে গেছে, সব ভালো করে মনে রাখতে পারবা, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আর একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা কে কে ভর্তি হয়েছি বলো তো একটু। আর যারা যারা ভর্তি হই না, তারা কি কোনো প্রবলেম ফেস করতেছি? ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে বলো, আমাকে নক দাও, ঠিক আছে? সো আমি একটু আমার আইডি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে নক করতে পারো এবং প্রবলেম থাকলে জানাতে পারো। বাট টাকার জন্য কেউ পড়তে পারবে না, এমন যাতে না হয়। ওকে, এটা আমার আইডি, যে কোনো পরামর্শ বা কিছু লাগলে আমাকে বলবা, ঠিক আছে? সঠিক গাইডলাইন স্যার, নাহিম বলছো। ওকে, দিস ইজ ইউর ইনস্ট্রাক্টর, সো দিস ইজ মাই আইডি। অবভিয়াসলি যদি কোনো প্রবলেম থাকে বলবা। ম্যানেজার মার্কেটিং কবে হবে? হবে রে, হবে ভাই, একটু অপেক্ষা কর, হবে, সবই পাবি। তোদের জন্য সব আয়োজন, সব ব্যবস্থা, ঠিক আছে? তোদের জন্যই সব কিছু, একটু ওয়েট কর, সব কিছু পাবি। ভাইয়ারা হচ্ছে পরীক্ষা চলতেছে, আমারও পরীক্ষা চলতেছে, কিন্তু তোদের ভালোবাসায় চলে আসি ক্লাস নিতে, ঠিক আছে? সেইটুকুই। যারা যারা হয়েছি সবাইকে ওয়েলকাম করছি আমাদের এডুকেশন পরিবারে। আর যারা যারা না হয়েছি তারা হয়ে যায় দ্রুত, হ্যাঁ? সো উইশ ইউ অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। ভালো থাকি।